২০ নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত হচ্ছে আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে? উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোন মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে মাননীয় স্পিকার? 1996 সালে একতরফা একটা নির্বাচন করেছিলেন, 12 দিনের মাথায় জনগণের চাপে সরকার থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হয়েছিল। আবার 2006 সালে এসে বিচারপতির 2 বছর মেয়াদ বাড়িয়ে তারপর আবার ক্ষমতায় থাকার বন্দী করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেয় নাই। বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাননীয় স্পিকার, আজকে কয়েকটা বিল উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে মূলত স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা যা রয়েছে তার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে, যেটা বিএনপির কোনো ইশতেহারে ছিল না। আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তাদের কোনো ইশতেহারেই ছিল না। আমাদের বিএনপি দলীয় যেই ইশতেহার ছিল 31 দফা, 31 দফার 20 নং দফায় ছিল যে হচ্ছে মৃত্যু কিংবা কোনো দণ্ডে দণ্ডিত হওয়ার আগ পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা স্থানীয় সরকারের কাউকে অপসারণ করা হবে না। আমি বলছি বিএনপির এই 31 দফার 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? মাননীয় স্পিকার, এই বিলে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে বা জনগণের আশাকাঙ্ক্ষা বিশেষ পরিস্থিতি কিংবা 32 কয়ে বলা হয়েছে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে যে কোনো বা সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে। এই জায়গায় আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, বিশেষ পরিস্থিতি বলতে কোনটি? আমাদের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ মূলত প্যাসিবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন যারা ভোট চুরি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের শেয়ার দখল করে রেখেছে তাদেরকে অপসারণ করার জন্য এই আইনটি, এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিএনপি কি বর্তমান সরকারকে বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী যত যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা? আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসাবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিটে ছুরিকাঘাত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তি যদি বিশেষ পরিস্থিতিতে সরকার এই ক্ষেত্রে নিয়োগও করতে পারবে। এ আইনের অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে জনস্বার্থে কোনো পৌরসভা উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করিতে পারিবে। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোনো মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে
অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কোনো কথা বলতে গেলেই আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন সময় যখন হচ্ছে আওয়ামী সংসদ ছিল, ফ্যাসিবাদের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি, আমরাই তো বাংলাদেশে নতুন গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছি। 17 বছর ধরে আমরা লড়াই করেছি, 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করার সুযোগ নেই। আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার। আমরা যখনই ফেসবুকে ঢুকি, আমরা যখনই দেখি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে মাননীয় স্পিকার। আজকে 2024-এর এমন রক্তক্ষয়ী সংঘাতের পরে আজকে যখন একটা উপনির্বাচন এবং একটা স্থগিত হওয়া নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা দেখছি বিরোধী দলীয় এজেন্টদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কেন্দ্রের ভিতর ঢুকে এজেন্টদেরকে আহত করা হচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে দাঁড় করায়, স্কুলের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে ভোট দিতে দেওয়া হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে মাননীয় স্পিকার? এর মধ্য দিয়ে মূলত আরেকবার বাংলাদেশকে সংকটে ফেলা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, আমাদের যে ট্রেজারি বেঞ্চ রয়েছেন, ওই ট্রেজারি বেঞ্চের নেতারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা কিন্তু করেছেন, কিন্তু ওনারা ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের মতো সফল হন নাই। 1994 সালের মাগুরার নির্বাচনের মধ্য দিয়ে ওনারা চেষ্টা করেছিলেন একতরফা নির্বাচন করে টিকে থাকতে। 1996 সালে একতরফা একটা নির্বাচন করেছিলেন, 12 দিনের মাথায় জনগণের চাপে সরকার থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হয়েছিল। আবার 2006 সালে এসে বিচারপতির 2 বছর মেয়াদ বাড়িয়ে তারপর আবার ক্ষমতায় থাকার বন্দী করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেয় নাই। চুরি করা যায়, কিন্তু চুরি করে সেটা আর হজম করা যায় না, যেটা আওয়ামী লীগ করেছে মাননীয় স্পিকার। ঠিক একইভাবে 2024 সালে এসে এখন 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে। এবং চুরি করে আমি আবারও বলছি, বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভোটাধিকার নিয়ে কথা বলবো, আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, কিন্তু এই ঘুমের অধ্যাদেশ, ঘুমের তদন্ত করতে হলেই আপনাদের সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারেরই অনুমতি লাগবে, সেই আইন করে যাচ্ছেন। আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসাবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দ্বিচারিতা ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সব কিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে মানবাধিকার অধ্যাদেশ, যেটাকে সকলেই গ্রহণ করেছে, সেই অধ্যাদেশকে তারা বাতিল করে ফায়ে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত জাতির সাথে প্রতারণা করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জায়গায় আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ওনার একটা ফেসবুক পোস্টেই উনি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করা হবে এবং সুপ্রিম কোর্টকে বিচারালয়কে স্বাধীনতা দেওয়া হবে। আজকে আইসা বলতেছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যদি বলি যে হচ্ছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে তাদের অভ্যন্তরীণ মেসেঞ্জার গ্রুপে শুধু আলাপ আলোচনা করার কারণে, বলি যদি আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তাহলে আমাদেরকে বলবে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আমরা তো এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য এতদিনের লড়াই, আজকে আসা টুটি চেপে ধরা হচ্ছে বিচার বিভাগের। মাননীয় স্পিকার, আমি আবারও সেই স্থানীয় সরকার যে আইনটি, সিটি কর্পোরেশন যে আইনে ফিরে যাচ্ছে, আমি সেই কথাই বলতে চাচ্ছি। আমরা 2012-13 সালে আওয়ামী লীগ
যখন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে পাঁচটি নির্বাচনে বিএনপি দলীয় বা হচ্ছে 20 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছিল। বিএনপি আওয়ামী লীগ কারচুপি করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচিত মেয়রদেরকে অপসারণ করে আওয়ামী লীগ তাদের দলীয় এবং হচ্ছে বিভিন্ন প্রশাসক বসিয়েছিল। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ট্রেজারি বেঞ্চের মেয়র আরিফ, তৎকালীন সিলেটের মেয়র ছিলেন আমাদের বর্তমান এমপি সিলেটের আরিফ ভাই, ইয়া ছিলেন হচ্ছে আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান সাহেব, প্রত্যেককে তাদেরকে গাজীপুরে ছিলেন, তাদের প্রত্যেককেই তাদের চেয়ারে বসতে দেওয়া হয় নাই। একই ধরনের পথে আওয়ামী লীগের সেই দেখানো পথে বিএনপি হাঁটার জন্য এই আইনটাকে করা হচ্ছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেই অধ্যাদেশটি মূলত বিশেষ পরিস্থিতির কথা জন্য জারি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির জন্য জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই বিশেষ পরিস্থিতির কি প্রয়োজন, কেন এইটাকে আবার আইনে রূপান্তর করে মূলত স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিপরীতে দুর্বল করে তার পিঠে একটা, তার গলায় একটা ছুরি ধরে রাখার কি প্রয়োজনীয়তা পড়লো, এর জবাবটা অবশ্যই আমরা চাইব মাননীয় স্পিকার। এবং বিশেষ পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে, বিশেষ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাশ করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার।